আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের বিজ্ঞপ্তি এবং চাকরিহারাদের ভাতা প্রদান নিয়ে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিক স্তরে বেশ কিছু রদবদল। ঝাড়খণ্ডে অপহৃত দুই ব্যক্তিকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ। কোচবিহারের ফলিমেরি রেল স্টেশন এলাকা থেকে 16 জন বাংলাদেশকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়লেও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কোনো কোনো অংশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত সংবাদে। এসএসসি নিয়োগ সংক্রান্ত নতুন নিয়ম প্রকাশ এবং বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের হয়েছে। আবেদনকারীর অভিযোগ 44,000 শূন্য পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি ও নিয়ম প্রকাশ করা হয়েছে তা অবৈধ। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামীকাল বিচারপতি রাজা বসু চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি। মামলাকারী আইনজীবীর আদালতে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া করতে হবে 2016 সালের বিধি মেনে এবং শুধুমাত্র ওই বছরের প্রার্থীদের মধ্যে থেকেই। কিন্তু এক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি। বয়স ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে মামলাকারীর দাবি। কোনো প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকেন তাহলে সবগুলোতেই বয়সের ছাড় পাবেন, কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। এরকম একাধিক আপত্তির কথা জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। উল্লেখ্য, গত 29 মে নিয়োগের নতুন বিধি এবং 30 মে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। রাজ্য সরকারের নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে চায় না বলেই জানিয়েছেন বিজেপির বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। এই সরকার পরীক্ষা এবং পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে একটা অদ্ভুত অনিয়মের জায়গা তৈরি করে রাখে, যাতে কেউ মামলা করে এবং পুরো চাকরির পরীক্ষাটা ভেস্তে যায়। এই পরিকল্পনাটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিকল্পনা। রাজ্যের সরকারের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আর নতুন করে সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করা মানে তাদের মাইনে ইত্যাদি দেওয়া সম্ভব নয়। ফলে মামলার পর মামলা হোক, সরকারি চাকরি বন্ধ থাকুক। একাধিক আইনি জটিলতার মুখে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যাওয়ার পর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের জন্য যথাক্রমে 25,000 ও 20,000 টাকার ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল তার বিরোধিতা করে আগেই মামলা দায়ের হয়। গতকালও ওই বিষয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে মামলাকারী ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের অভিযোগ, রাজ্য সরকার ভাতা দিলে তারাও এই ভাতা পাওয়ার অধিকারী। তাদের বঞ্চিত করেই বেআইনিভাবে এরা চাকরি পেয়েছিলেন। সেক্ষেত্রে তাদের বাড়তি সুবিধা দেওয়া হবে কেন, এই প্রশ্ন তারা তুলেছেন। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধি ও নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়েও দায়ের হয়েছে মামলা করেছেন 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশ। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি রাজ্য সরকারের ওই বিজ্ঞপ্তিতে। স্কুলে পড়ানোর অভিজ্ঞতার জন্য যে অতিরিক্ত 10 নম্বর বরাদ্দ করা হয়েছে তাতে বঞ্চিত হবেন চাকরি প্রার্থীরা। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার নম্বর হ্রাস করা, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া অন্যান্যদের পরীক্ষায় বসার সুযোগ কেন দেওয়া হবে, এছাড়া আরও একাধিক বিষয়ে আপত্তি জানিয়ে মোট 4টি মামলা দায়ের হয়েছে। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামীকাল বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই সমস্ত মামলার শুনানি। অন্যদিকে 2022 সালের প্রাথমিক নিয়োগে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS থেকে ডিএলএড প্রাপ্ত সকল চাকরি প্রার্থীকে সুযোগের আর্জি জানিয়ে গতকাল কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। বৈধ ডিগ্রি হলেও রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ প্রথমে তাদের বৈধতা দেয়নি, কিন্তু পরে সুপ্রিম কোর্টের নির্দেশে বৈধতা পায়। অথচ চলতি বছরের গত 30 মে প্রাথমিক শিক্ষা সংসদ 2022 সালে নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে NIOS থেকে ডিএলএড প্রাপ্তদের থেকে সুযোগ পাওয়ার তালিকায় শুধু কয়েকজন মামলাকারীর নাম প্রকাশ করা হয়েছে। মামলাকারীদের আইনজীবী ফেরদৌস শামীম জানান, NIOS থেকে ডিগ্রি প্রাপ্তদের প্রথমে পরীক্ষায় বসতে দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে এরা পরীক্ষায় বসতে পারবেন। ইসমাতারা খাতুনের মতো প্রার্থীরা নির্দেশ চ্যালেঞ্জ করে গতকাল হাইকোর্টে মামলার আবেদন করেন। আইনজীবীদের সূত্রে জানা গেছে অন্তত 1000 খানেক চাকরি প্রার্থী রাজ্যের এই সিদ্ধান্তের কারণে বঞ্চিত হচ্ছেন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। আগামীকাল বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে পরবর্তী শুনানি। কয়েকটি জেলায় প্রাথমিক স্কুলে সকালে ক্লাস চালু করার নির্দেশিকা বাতিল করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। গতকাল এক অ্যাডভাইজারিতে পর্ষদ জানিয়েছে, অনুমতি না নিয়ে সকালে স্কুল চালু করার জন্য নোটিশ দিয়েছিল কয়েকটি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে স্কুলের সময় বদল করা যাবে না বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। উল্লেখ্য, গরমের ছুটির পর গত সোমবার থেকে স্কুল খুলছে। এদিকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে সকালে স্কুল শুরু করার দাবি জানিয়েছে।
ডিএ আন্দোলনে অংশগ্রহণকারী সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সুদীপ চন্দ্রকে আলিপুরদুয়ারে বদলির নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রায় চট্টোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ গতকাল জানিয়েছে, আদালতের এই নির্দেশের জন্য স্টেট ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না। 13 জুন এই মামলার পরবর্তী শুনানি। আইএএস এবং আইপিএস স্তরে রাজ্য সরকার বেশ কিছু রদবদল করেছে। এডিজি ও আইজিপি এসটিএফ বিনীত গোয়েলকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এডিজি আইজিপি প্রশাসন করা হয়েছে। এডিজি ও আইজিপি পলিসি দময়ন্তী সেনকে এডিজি ও আইজিপি সশস্ত্র দায়িত্ব দেওয়া হয়েছে। ডিজি হোমগার্ড পদে থাকা সঞ্জয় সিং হলেন ডিজি আইজি সাইবার সেল। এদিকে এডিজি আইজি অ্যাডমিনিস্ট্রেশন অজয় মুকুন্দ রানাডে হলেন এডিজি হোমগার্ড। সাইবার সেলের এডিজি হরিকিশোর কুসুমাকারকে এডিজি আইজি উপকূল নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এডিজি লিগ্যাল আনন্দ কুমার তার এই দায়িত্বের পাশাপাশি সামলাবেন পলিসির দায়িত্ব। আইজিপি 2 সিআইডি শঙ্করশুভ্র চক্রবর্তী অতিরিক্ত হিসেবে সাইবার সেলের দায়িত্ব পালন করবেন। গতকাল এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য পুলিশ। অপারেশন সিন্দুরে দেশের সাফল্যে গর্বিত গৌড়ীয় নৃত্যশিল্পী প্রফেসর ডক্টর মহুয়া মুখার্জি দেশের সেনা জওয়ানদের কুর্নিশ জানিয়েছেন। তিনি বলেন, পায়েলগাঁও ঘটনা থেকে সারা বিশ্ব শিউরে উঠেছিল। যারা সর্বদা দেশের মানুষকে রক্ষা করছেন সেই সব সেনা জওয়ানদের জন্য দেশ গর্বিত। কবি বলেছেন, ওঠো ভারত লক্ষ্মী, সে ভারত লক্ষ্মী আমাদের রক্ষা করে চলেছেন। অতি সম্প্রতি পেহেলগাঁওয়ে একটি নারকীয় ঘটনা, বর্বরচিত ঘটনা ঘটে গেছে। পৃথিবীর মানুষ শিউরে উঠেছিল। এই জওয়ানরা আমাদের রক্ষা করে চলেছেন, আমাদেরকে আগলে রেখেছেন। তাদেরকে কুর্নিশ জানাই, সালাম জানাই। জয় হিন্দ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে ঝাড়খণ্ডে অপহৃত 2 ব্যক্তিকে উদ্ধার করেছে জেলা পুলিশ। 4 জন অপহরণকারীকে গ্রেপ্তার করার সঙ্গে অপহরণে ব্যবহৃত গাড়ি ও বাইক উদ্ধার হয়েছে। গতকাল পুরুলিয়া বেলগুমা জেলা পুলিশ লাইনে সাংবাদিক সম্মেলন করে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ঝাড়খণ্ডের লোহারডাঙ্গা থেকে কমল গোপ ও গুমলা এলাকা থেকে নন্দগোপাল রায়কে অপহরণ করে 20 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা। ঝাড়খণ্ড পুলিশের কাছ থেকে এই খবর পাওয়ার পরেই গত সোমবার সন্ধ্যা নাগাদ ঝালদা থানা, বাঘমুন্ডি থানা ও পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে অপহৃত 2 ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। একই সঙ্গে 4 জন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এদের বাড়ি ঝাড়খণ্ডে। ধৃতদের গতকাল পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজত হয়। কোচবিহারের দিনহাটার ফলিমারি রেল স্টেশন এলাকা থেকে 16 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, এরা সকলেই 5-6 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং দিল্লি ও নয়ডায় শ্রমিকের কাজ করত। সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ হচ্ছে এই ভয়ে সেখান থেকে পালিয়ে দিনহাটা চলে আসে। সেখান থেকে সীমান্ত পেরিয়ে তাদের বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল। এরা সকলেই বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। এদের মধ্যে 6 জন পুরুষ, 4 জন মহিলা ও 6 জন শিশু রয়েছে। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষা করা ও তার উপর নজরদারির দায়িত্ব সবথেকে বেশি সরকারের, কিন্তু বাস্তবে তার বিপরীত প্রবণতাই লক্ষ্য করা যাচ্ছে। একটি প্রতিবেদন। পরিবেশ বাঁচানোর বদলে সরকারের বিরুদ্ধে পরিবেশ আইন ভাঙার অভিযোগ আনলেন সবুজ মঞ্চের সম্পাদক নব দত্ত। তিনি বলেন, সবুজ ধ্বংস করে শুধু সরকারি প্রকল্প নয়, ব্যক্তিগত মালিকানায় রিসর্ট থেকে বহুতল তৈরির সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। জলাশয় বোজানো, গাছ কাটা ও ডিজের শব্দ দূষণ নিয়ে লাগাতার অভিযোগ জানানো সত্ত্বেও কর্তৃপক্ষের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই অবস্থায় সরকারের মুখাপেক্ষী না থেকে পরিবেশ বাঁচাতে নাগরিক সমাজকে প্রত্যক্ষ অংশগ্রহণের আহ্বান জানান তিনি। নাগরিক সমাজকে পরিবেশের জন্য নিজের মানসিক একটা আনন্দ লাভ করবো না হবে, এটা স্পষ্ট ভাষায় আমরা এবারে আমাদের বক্তব্য বলেছি। আইন রক্ষা করার দায়িত্ব যখন সরকার নিচ্ছে না, তখন আইনকে রক্ষা করার কথা এগিয়ে এসে নাগরিকরাই। এদিনের বৈঠকে নবদত্ত বলেন, 2018, 2023 এবং 2025 পরপর 3 বার বিশ্ব পরিবেশ দিবসের থিম প্লাস্টিক দূষণ নিয়ে, অথচ শুধুমাত্র জনগণকে সচেতন হবার কথা বলে দায় এড়িয়ে যাচ্ছে সরকার। আইন এবং ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো সরকারই পাতলা প্লাস্টিক ব্যাগ প্রস্তুতি এবং আমদানি কোনোটাই বন্ধ করছে না। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গত রাতের বৃষ্টির ফলে গরমে নাজেহাল মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন। আলিপুরে আজ সকাল 6:30 পর্যন্ত 38 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টির ফলে কমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 4.6 ডিগ্রি কম। এদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি আপাতত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মালদা, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় ভারী বর্ষণের কমলা সতর্কতা রয়েছে। অন্যদিকে গত সন্ধ্যায় বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের বিজ্ঞপ্তি এবং চাকরিহারাদের ভাতা প্রদান নিয়ে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিক স্তরে বেশ কিছু রদবদল। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।